প্রায় ৭-৮ বছর ধরে পাকিস্তানের কায়নাজ আক্তার জঙ্গি অপবাদে ভারতের জেলে বন্দী। এমনকি তাকে তো জেলের মধ্যে শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়। এর ফলশ্রুতিতে সে এক মেয়েরও জন্ম দেয়। একদিন বেদান্ত নামের এক সাংবাদিক যখন কায়নাজের এই করুণ অবস্থা সম্পর্কে জানতে পারে, তখন সে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। কিন্তু সে কি পারবে কায়নাজকে নির্দোষ প্রমাণ করতে আর তাকে তার মেয়ে সহ পাকিস্তানে ফিরিয়ে দিতে? সেটাই দেখব আজকের গল্প কাফিরে। শুরুতেই আমরা সদ্য শহীদ হওয়া সেনা সদস্য বিজয় রাথোরের পরিবারকে দেখতে পাই, যারা বিজয়ের আত্মার শান্তির জন্য পুজো দিচ্ছিল। এর মাঝেই ফোন বেজে উঠলে বিজয়ের ছোট ভাই বেদান্ত রাথোর ফোনটা রিসিভ করে। ফোনের অপর প্রান্ত থেকে আর এক ভাই মেজ ধ্রুব রাথোরকে চাওয়া হয়। ধ্রুব এটা শুনে ফোন ধরলেই সে জানতে পারে কুখ্যাত 2 জঙ্গি সন্ত্রাসীর মৃতদেহ পাওয়া গেছে। ধ্রুব নিজেও তো একজন সেনা সদস্য, তাই সে তখনই নিজের কাজের জন্য সেখান থেকে বেরিয়ে যেতে নেয়। সে সময় তাদের মা তাদেরকে বলতে থাকে যে পুজোটা শেষ হওয়ার পর যেন তারা যায়, কিন্তু ধ্রুব বলে এখন অপেক্ষা করা সম্ভব না। তার ভাই থাকলেও এই কাজই করত। তার ভাই একজন সেনা সদস্য ছিল। সেনা সদস্যরা নিজের কাজ ভালো করেই জানে। এই বলে আসলে ধ্রুব বেদান্তের দিকে কটাক্ষের দৃষ্টিতে তাকায়, কারণ বেদান্ত তার পরিবারে একমাত্র সেনাবাহিনীর বাইরে। তো কিছুক্ষণ পরই বেদান্ত চলে যায় সেখানে, যেখানে জঙ্গিদের লাশ পাওয়া গেছে। বেদান্ত আসলে সাংবাদিকতা করে বেড়াতো, আর সে এই পেশাতেই বেশ হ্যাপি ছিল। তো যেহেতু বেদান্ত একজন সাংবাদিক, তাই সে সেখানে যায় খবর সংগ্রহ করতে। ধ্রুব তখন জঙ্গিদের মৃতদেহ দেখিয়ে বলে এদের বোমা হামলার কারণেই তার ভাই মারা গেছে। সে এদেরকে মনে প্রাণে ঘৃণা করে, আর তাদের সাথে যা হয়েছে সেটাই উচিত হয়েছে। এখান থেকে দৃশ্য চলে যায় 8 বছর পর। আমরা তখন বেদান্তকে দেখি যে তার ক্যামেরাম্যান রফিক মোহাম্মদকে সাথে নিয়ে রওনা হয়েছে কোন একটা জায়গার উদ্দেশ্যে। আসলে তার কাছে একটা খবর আছে যে এক সন্ত্রাসবাদী দল নাকি সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তাদের দাবি দাওয়াগুলো তারা কাশ্মীরের সবচেয়ে ভালো সাংবাদিকের কাছেই বলতে চায়, অন্য কারো কাছে নয়। এ কারণেই বেদান্তের ডাক পড়েছে, কারণ সে আসলেই অনেক ভালো সাংবাদিক ছিল। তো সেখানে ভেতরে যাওয়ার আগেই আর্মি অফিসার তাকে একটা ডিভাইস পরে নিতে বলে, যেন ভেতরের সব কথাবার্তার কার্যকলাপ তারা জানতে পারে, আর কোনো ধরনের সমস্যা হলেও যেন তারা সাথে সাথে অ্যাকশন নিতে পারে। বেদান্ত তখন তার কথা মতো ভেতরে চলে যায়। তখনই সন্ত্রাসবাদী দলের নেতা বলে তাদের দলের চাওয়া প্রথমে কাশ্মীরের স্বাধীনতা, এরপর তারা পুরো ভারতবর্ষকে নিজেদের আওতায় আনবে। তবে আপাতত তারা এই জিম্মিদের ছাড়ার বিনিময়ে তাদের দলের যত মানুষ জেলখানায় আছে তাদের মুক্তি চায়। বেদান্ত তখন বলে তারা এখানে কাশ্মীরের নয়, বরং পাকিস্তানের স্বার্থ হাসিল করতে এসেছে। এই কথা শুনে তো সেই সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান খুবই রেগে ওঠে। তখনই সেনাবাহিনী সেখানে ঢুকে যায় আর তাদের সবাইকে গ্রেফতার করে ফেলে। রফিক বেদান্তকে জিজ্ঞেস করে সে অযথা হিরোগিরি দেখাতে কেন গেল, সে তো বিপদেও পড়তে পারত। আর্মি চিফ তখন তাকে ধন্যবাদ জানায় এত সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য। এরপরেই দৃশ্য চলে যায় বেদান্তের অফিসে। তারা ওই সন্ত্রাসীদের গ্রেফতার করার ভিডিওগুলোই দেখছিল। এরই মধ্যে দেখা যায় একটা বাচ্চা একজন পুলিশের লোকের সাথে স্কুলে যাচ্ছে। এটা দেখেই তো বেদান্ত বলতে থাকে ভিডিওটা যেন সেখানেই থামানো হয়, এখানে কোনো কিন্তু আছে। রফিক তখন বলে এখানে অবাক হওয়ার কি আছে, একটা বাচ্চা মেয়ে তার বাবার সাথে স্কুলে যাচ্ছে, ব্যাপারটা তো খুবই স্বাভাবিক। বেদান্ত বলে না, এই লোকটা ওই বাচ্চার বাবা নয়, কারণ কোনো বাবা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সাথে বন্দুক রাখবে না, কখনোই না। বেদান্তের পর তার সহকর্মীকে এই ব্যাপারে একটু ভালোভাবে খোঁজ খবর নিতে বলে। ঠিক এই সময় বেদান্তের বস ফোন দেয় তাকে, আর তাকে জানায় তাদের নিউজ চ্যানেলের জন্য এখন সন্ত্রাসবাদী সংগঠনের নিউজ নয়, বরং মানবিক একটি নিউজ দরকার। বেদান্ত তখন বলে কাশ্মীরের সন্ত্রাসীদের নিউজই পাওয়া যায়, সে মানবিক নিউজ কোথা থেকে আনবে, পাওয়া গেলে না আনবে। তখন তার সহকারী এসে বলে সে ভিডিওর সেই বাচ্চা মেয়েটির খোঁজ নিয়েছে, তার নাম সাহের, সে জেলখানাতেই থাকে, তার জন্ম জেলখানায় আর সেখানেই বেড়ে ওঠা। তার মা একজন জঙ্গি সংগঠনের সদস্য ছিল, আর ওই জেলেরই একজন হাবিলদার প্রতিদিন সাহেরকে স্কুলে নিয়ে যায়। বেদান্ত এবার এসব শুনে বুঝতে পারে এটিই সেই মানবিক গল্প যেটি তার বস খুঁজছিল। এবার সে এই গল্প নিয়েই এগোতে চায়। সেই কেসটি আরো ফলো করে। এরপরই সিদ্ধান্ত নেয় যে সে সাহেরের সাথে দেখা করবে। যেই কথা সেই কাজ, সে সোজা চলে যায় সাহেরের স্কুলে। তবে সাহেরের সাথে টুকটাক গল্পই সে করতে পারে, তেমন কোনো বড় তথ্য সে বের করতে পারে না। তাই রফিককে নিয়ে একেবারে সে জেলখানাতেই চলে যায়।
সে এবার জেলের সুপারভাইজারকে অনেক বুঝিয়ে সুঝিয়ে স্যারের মায়ের সাথে দেখা করার জন্য অনুমতি চায়। সুপারভাইজার তো প্রথমে রাজিই হতে চায় না, কারণ এই জেলে আছে অসংখ্য জঙ্গি সংগঠনের সদস্য। এদের একবার ভিডিও করে টিভিতে দেখানো হলে তাদের দলের লোকেরা দেশে বিশৃঙ্খলা শুরু করে দিবে, তখন তাদেরকেই বিপদে পড়তে হবে। কিন্তু বেদান্ত নিশ্চিত করে সে শুধুমাত্র ওই মা আর বাচ্চাকে দেখাবে, আর কাউকে দেখাবে না। সে তাকে বিশ্বাস করতে পারে, তো তার এসব কথা শুনে সুপারভাইজার তখন তাকে অনুমতি দিয়ে দেয়। এরপরই সাহেরের মায়ের সাথে বেদান্তের দেখা হয় জেলের ভিজিটিং রুমে। আধো আধো অন্ধকারে তাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু তারপরও বেদান্ত তাকে সালাম দেয় আর তাকে সামনে এসে বসতে বলে। তবে দেখা যায় সাহেরের মা সামনে আসে না। তখন বেদান্ত তাকে বলে তার ভয় পাওয়ার কিছুই নেই, সে শুধু তার সাথে কিছু কথা বলতে চায়। তার আর তার মেয়ের গল্প সে পুরো দেশের মানুষকে জানাতে চায়। এবার তো মেয়ের কথা শুনে স্যারের মা সামনে এসে দাঁড়ায়। বেদান্ত তখন তার চেহারা ভালো করে দেখতে পায়। তবে সেই সময় ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেলে তাদের আর কথা এগোয় না। বেদান্ত তখন চুপচাপ বাইরে চলে যায়, যেখানে সাহের খেলছিল। বেদান্ত তখন তার ছবি তোলার চেষ্টা করে। ঠিক তখনই সাহেরের মা ছুটে চলে আসে আর তার মেয়েকে ছো মেরে নিয়ে চলে যায়। এরপর বেদান্তকে বলে সে যেন তার মেয়ের কাছ থেকে দূরে থাকে, সে যেন তার মেয়ের কোনো ক্ষতি করারও চেষ্টা না করে। আসলে সে তো বেদান্তের উদ্দেশ্য বুঝতে পারছিল না, তাই এরকম ব্যবহার করছিল। বেদান্ত তখন বলতে থাকে সে একটা ইন্টারভিউ চেয়েছে, এর বেশি কিছু তো না। তবে সাহেরের মা তার কোনো কথাই শোনে না, সেখান থেকে চলে যায়। বেদান্ত তখন অন্য এক কয়েদিকে সাহেরের ছবি দিয়ে বলে এই ছবিটি যেন সে সাহেরের মাকে দেয়, আর একটু বুঝিয়ে বলে, কারণ তার সাথে কথা বলাটা অনেক বেশি দরকার। ওই কয়েদিটি তখন স্যারের মাকে খোলা আকাশের নিচে স্যারের খেলার ওই ছবিটি দেখায়। সে স্যারের মাকে বলে সে যদি চায় স্যার এই ছবির মতোই সবসময় খোলা আকাশের নিচে থাকুক, তাহলে তার উচিত ইন্টারভিউ দিয়ে দেয়া। এত বছর পর একজন তার খবর নিতে এসেছে, তার নিজেরই তো উচিত তাকে সাহায্য করা আর নিজের জন্য সাহায্য খোঁজা। হতে পারে এর মাধ্যমে সে তার মেয়েকে একটা ভালো জীবন উপহার দিতে পারবে এই জেলখানার বাইরে। এইসব শুনে স্যারের মা এবার রাজি হয়ে যায় আর নিজের গল্প দিয়ে শুরু করে। প্রথমেই সে তার বিয়ের গল্প বলতে থাকে। এখানেই আমরা প্রথম স্যারের মায়ের নামটা জানতে পারি। তার নাম কায়নাজ আক্তার। সে পাকিস্তানের বাসিন্দা। তার বিয়ে হয় ফারুক আহমেদের সাথে। শুরুর দিকে তারা বেশ আনন্দেই ছিল। কায়নাজ তো তার স্বামীকে অনেক ভালোবাসত। তবে ধীরে ধীরে যখন তাদের বিয়ের 1.5 বছর পার হয়ে যায়, কিন্তু তখনও কায়নাজের কোনো সন্তান হয় না, তখন থেকে সবাই তার উপর বিরক্ত। কথায় কথায় তাকে আশেপাশের সবাই বাচ্চা নিয়ে খোঁটা দেয়, বারবার তাকে তাড়া দিতে থাকে, আজে বাজে কথা বলতে থাকে। কায়নাজের নিজেরও তো বাচ্চা চাই, কিন্তু বিধির বিধানের উপর তার তো হাত নেই। সে শুধু মানুষের কথাই শুনে যেত চুপচাপ। এরকম একটা সময় কায়নাজ কিছুদিনের জন্য তার বাবার বাড়িতে বেড়াতে যেতে চায় আর ফারুককে বলে সে যেন কিছুদিন পর আসে, সে কয়টা দিন বাবার বাড়ি থাকবে। ফারুকের চেহারায় এই সময় এক প্রকারের অস্বস্তি দেখা যায়, তবে সে তেমন কিছুই বলে না। এরপর কায়নাজ বাবার বাড়িতে চলে আসে। তবে সেখানে আসার পরও কায়নাজের মা তাকে সন্তানের কথাই বলতে থাকে। তার মাও বলে ফারুক তাকে আর নিতে আসবে না, সে দ্বিতীয় বিয়ে করতে চলেছে। কিন্তু কায়নাজের তো এই কথা কিছুতেই বিশ্বাস হয় না। তার স্বামী এমন করতে পারে তার তো সে কল্পনাও করতে পারে না। তাই এই খবর পাওয়ার সাথে সাথে সে একাই ছুটে চলে যায় তার শ্বশুর বাড়িতে। আর সেখানে গিয়েই সে দেখতে পায় সত্যি সত্যিই তার স্বামী বর সেজে বসে আছে। সেই সময় কায়নাজকে দেখে ফারুক তাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। কায়নাজ তখন জিজ্ঞেস করে সে তার সাথে এমনটা কেন করলো। তার এই স্ত্রীও যদি তাকে সন্তান দিতে না পারে তখন সে কি করবে? আর একটা বিয়ে করবে? একসময় নিশ্চয়ই সে বুঝে যাবে তার মধ্যেই দোষ ছিল, তার স্ত্রীদের মধ্যে নয়। এই কথা শুনে তো ফারুক প্রচন্ড রেগে যায় আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে এখনই এখান থেকে চলে যেতে, সে যা খুশি তাই করতে পারে। কায়নাজ তো বারবার অনুরোধ করে আর বলে সে এখানে থাকতে চায়, তার নিজেরও সন্তান দরকার, তারা দুজন দরকার পড়লে ডাক্তারের কাছে যাবে, কিন্তু তাও যেন সে তাকে ছেড়ে না দেয়। তবে ফারুক তো তার কোনো কথাই শোনে না, সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কায়নাজ বেদান্তকে এইটুক গল্প বলেই প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে, তার অনেক বেশি কষ্ট হতে থাকে। বেদান্ত তখন বলে সে বুঝতে পারছে তার জীবন অনেক কঠিন ছিল, কিন্তু তাই বলে এতটাও কঠিন নয় যে তাকে জঙ্গি হয়ে যেতে হবে। সে এটা ঠিক করেনি। কায়নাজ তখন বলে সে কোনো জঙ্গি ছিল না, সেই রাতে তার কাছে আর কোনো উপায় ছিল না।
তাই সে নিজেই নিজেকে শেষ করে দিতে পাকিস্তানের এক নদীতে ঝাঁপ দিয়ে দেয়। তবে তার কপালে মৃত্যু ছিল না। সে ভেসে ভেসে বর্ডার পার হয়ে চলে আসে ইন্ডিয়াতে। আর সে যেখানে এসে থামে সেখানে আর্মিরা কজন জঙ্গিদের খুঁজে পায়। তখনই আর্মিদের ধারণা হয় সেও বুঝি জঙ্গি দলের একজন। সে দোষ না করেও সেদিন দোষী হয়ে গিয়েছিল আর এখনো সেই সাজা ভুগছে। বেদান্ত তার এই পুরো ইন্টারভিউ ধারণ করে নেয় আর এবার সে কায়নাজের এই পুরো কাহিনী তার চ্যানেলে প্রকাশ করে। এই ইন্টারভিউ দেখে তো বেদান্তের মা বাবা প্রচন্ড রেগে যায়, কারণ যে জঙ্গিদের কারণে তাদের নিজের ছেলেকে হারাতে হয়েছে সেই জঙ্গির সাহায্য করার জন্য আজ তাদের আর এক ছেলে তার ইন্টারভিউ নিচ্ছে। এই ব্যাপারটা তারা কোনোভাবেই মানতে পারে না। বেদান্তের বাবা মায়ের ধারণা কায়নাজ মিথ্যে কথা বলছে। ওদিকে বেদান্তের চ্যানেল থেকে কায়নাজের ইন্টারভিউটা ডিলিট করে দেওয়া হয়, কারণ বিষয়টি অনেক বেশি সেন্সিটিভ। এভাবে এই ইন্টারভিউ প্রকাশ করলে তাদেরকে ঝামেলায় পড়তে হতে পারে। কিন্তু বেদান্ত এতে বেশ রেগে যায়, কারণ তার এত কষ্ট করে করা নিউজ তাকে না জানিয়েই ডিলিট করে দেওয়া হয়েছে। আবার জেল থেকে বলা হয়ে গেছে যে কায়নাজের সাথে তার পরিবারের সদস্য ও তার উকিল ছাড়া কেউ দেখা করতে পারবে না। বেদান্তের মাথায় তখন একটা বুদ্ধি আসে। সে যেহেতু এই সাংবাদিকতার আগে ল কলেজে পড়াশোনা করেছে, তাই সে এসব সম্পর্কে অনেক ভালো করেই জানে। এবার সে তার কলেজের বন্ধুদের সাথে যোগাযোগ করে তাদের সাথে দেখা করতে চলে যায়। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ব্যস্ততার দোহাই দেয় আর কেউ সরাসরি বলে দেয় তারা এসব কন্ট্রোভার্সিয়াল কেস নিতে রাজি নয়। বেদান্ত আসলে তার কোনো বন্ধুদেরকে দিয়েই এই কেসটা লড়াতে চাইছিল, কিন্তু তারা কেউ যখন রাজি হয় না তখন শেষ পর্যন্ত আর উপায় না দেখে সে ঠিক করে যে সে নিজেই কায়নাজের হয়ে আইনি লড়াই লড়বে। সে এরপর কায়নাজের কাছে গিয়ে বলে তার কেস সে নিজে নিবে, কায়নাজ যেন শুধুমাত্র কাগজে সই করে দেয়, সে বাকিটা সামলে নিবে। কায়নাজ তখন তাকে জিজ্ঞেস করে সে এসব কিছু কেন করছে। বেদান্ত বলে কারণ অন্য কেউ কিছু করতে রাজি হচ্ছে না, তাই তাকেই করতে হচ্ছে। কায়নাজ বলতে থাকে কেউ তার কথা বিশ্বাস করবে না, সবাই তাকে জঙ্গি ভাববে, আর সে কি বা বলবে। বেদান্ত তখন বলে সে তার কথা বিশ্বাস করবে। এরপরই দেখা যায় বেদান্ত তার চাকরিও ছেড়ে দেয়। রফিক আর রাখি তার দুই সহকর্মী তাকে বারবার নিষেধ করে যে সে যেন এই কাজ না করে, কিন্তু নিয়ম অনুসারে এই সেন্সিটিভ কেসটি অন্য কোনো প্রফেশনে থাকা অবস্থায় লড়তে পারবে না সে, তাই সে এই সিদ্ধান্ত নিয়েছে। রফিক তখন জিজ্ঞেস করে সে কেন ওই মহিলার জন্য নিজের পুরো ক্যারিয়ারটা ঝুঁকিতে ফেলছে। এমনও তো হতে পারে তার ধারণা ভুল আর ওই মহিলা আসলেই দোষী। বেদান্ত তখন বলে সে এবার নিশ্চিত যে তার ধারণা ভুল না, কায়নাজের আসলেই কোনো দোষ নেই। রফিক তখন বলে ঠিক আছে, তাহলে সে নিজেও তাকে তার কাজে সাহায্য করবে। তো সব কাজ শেষ করে পরদিন বেদান্ত চলে যায় কায়নাজের কাছে। সে সাহেরের সব তথ্য জানতে চায়, তার জন্ম তারিখ, বাবার নাম, এই সব কিছু। কায়নাজ বলে সাহেরের জন্ম 19 অক্টোবর 1999, তার বাবা ফারুক আহমেদ। সে যখন নদীতে ঝাঁপ দেয় তখনও সে জানতো না যে সে গর্ভবতী। তাকে আর্মিরা পুলিশের হাতে দেয়। সেখানেই প্রথম তাকে পরীক্ষা করা হয় যে সে কোনো নেশাজাত দ্রব্য পাচারের কাজ করে কিনা। এরপরই জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাকে জিজ্ঞেস করা হয় সে জঙ্গিদের কি করে চেনে। কায়নাজ জানায় সে কাউকে চেনে না, কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না, কারণ ওই জঙ্গিদের লাশের পাশেই তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাকে আদালতে তোলা হয়। বিচারক জিজ্ঞেস করে তার কাছে পাসপোর্ট বা অন্য কোনো ডকুমেন্টস আছে কিনা, কিন্তু কায়নাজের কাছে তো কিছুই নেই, কারণ সে তো কখনো ভারতে আসতেই চায়নি। সব মিলিয়ে তাকে 15 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে সেই 15 মাস আজ প্রায় 7 বছর হয়ে গেছে। তার কারাবাস তো এখনো শেষ হয়নি। এই সব কিছু শুনে সে আদালতে কায়নাজের কেস সাবমিট করে যে কিভাবে করে সাজা শেষ হওয়ার পরও পাকিস্তানি কায়নাজ অন্যায়ভাবে ভারতের জেলে আটকে আছে। তার 6 বছরের মেয়েরও জন্ম এই ভারতের জেলে। পুরো ব্যাপারটা একেবারেই অন্যায় এবং অমানবিক। এসব শুনে জাজ তাকে শুনানির একটা তারিখ দিয়ে দেয়। বেদান্ত পুরোপুরি এই কেসের প্রস্তুতি নিতে শুরু করে। রফিক তখন বারবার তাকে জিজ্ঞেস করে সে নিশ্চিত কিনা যে কায়নাজ আসলেই সত্যি কথা বলছে। বেদান্ত বলে হ্যাঁ, সে পুরোপুরি নিশ্চিত। এই সময়ই তার বাবা আসে আর তাকে চাকরি ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করে। বেদান্তের বাবা তাকে কড়াভাবে জিজ্ঞেস করে যে বেদান্ত আর কতভাবে তাদেরকে অপমান করবে। একজন জঙ্গির পাশে দাঁড়িয়ে সে তাদের মাথা নিচু করে দিয়েছে। বেদান্ত তখন বলে কায়নাজ কোনো জঙ্গি না বাবা, সে নির্দোষ। কিন্তু বেদান্তের বাবা বলে এর আগে সে সাইদ আনোয়ারকে নির্দোষ বলেছিল। সাইদ আনোয়ার ছাড়া পাওয়ার পরই তো তার ছেলেকে মেরে ফেলেছে।
যাই হোক, এরপর দেখা যায় বেদান্ত কায়নাজের ইন্টারভিউ দেখছে। তখনই সে একটি লাইন বারবার প্লে করতে থাকে। রফিক তো বুঝতে পারে না সে এই কাজ কেন করছে। বেদান্ত তখন অডিও রেকর্ডার থেকেও অন্যদিনের ইন্টারভিউটা শোনে, সেখানেও কায়নাজ একই কথা বলেছে। বেদান্ত তখন বলে সে কথাগুলো একই ভঙ্গিতে বলছে, অর্থাৎ সব বাক্যগুলো একই রকমের। এসব দেখে মনে হচ্ছে যেন সে মুখস্থ কথা বলছে, কোন স্ক্রিপ্টের কথা সে বলছে, যেখানে সে প্রতিবার একই কথাই বলে চলেছে। বেদান্ত তখন রফিককে জিজ্ঞেস করে যে সাহেরের জন্ম তারিখটা কি। রফিক জানায় 19 অক্টোবর 1999। এরপরে দেখা যায় সে কায়নাজের এফিডেভিট দেখে। এটা দেখে সে তার কাছে ছুটে চলে যায়। বেদান্ত বলতে থাকে সে তাকে সব সত্যি কথা কেন বলেনি। কায়নাজ তখন বলে সে সব কথাই সত্যি বলেছে। বেদান্ত তখন জিজ্ঞেস করে তো সাহেরের বাবাকে। কায়নাজ ইতস্তত করে বলে ফারুক। বেদান্ত বলে তাহলে সে তাকে মোহাম্মদ সিদ্দিকির কথা কেন বলেনি। মোহাম্মদ সিদ্দিকির নাম শুনে কায়নাজ তো এবার চমকে ওঠে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ধরা পড়ার পরপর কায়নাজ একেবারে অসহায় হয়ে পড়েছিল আর পুলিশদের সাহায্য চাইছিল তার বাড়িতে চিঠি পৌঁছে দিতে। তখন কেউ তাকে সাহায্য করেনি, তবে মোহাম্মদ সিদ্দিক নামের এক পুলিশ অফিসার তাকে সাহায্য করে। বেদান্ত তখন কায়নাজকে বলে সে সবটা সত্য না বললে সে তাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। তার ধরা পড়ার তারিখের সাথে সন্তান জন্ম দেওয়ার তারিখ তো মিলছে না, তাই তার সন্তানের বাবা ফারুক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সে যেন সত্যি কথা বলে। কায়নাজ এবার তার আর এক দুঃখের গল্প বলে। জেলে সিদ্দিক তাকে নানানভাবে সাহায্য করেছে ঠিকই, তবে তার বিনিময়ে তার কাছে আসার চেষ্টা করেছে, তাকে বাজে প্রস্তাবও দিয়েছে। কায়নাজ এতে কিছুতেই রাজি হয়নি। সিদ্দিক তখনই খুব খারাপ আচরণ করেছে তার সাথে খারাপ কাজ করেছে, আর তারই ফসল হলো ছোট্ট সাহের। তবে যেহেতু কায়নাজের বাচ্চা হতো না, এ কারণে সে সাহেরকে আপন করে নিয়েছে। বেদান্ত এসব শুনে একেবারে হতভম্ব হয়ে যায়, কারণ সে তো বুঝতেই পারেনি কায়নাজকে এত কিছু সহ্য করতে হয়েছে। সে তখন কায়নাজকে বলে সে চায় সিদ্দিককে কাঠগড়ায় তুলতে আর তাকে শায়েস্তা করতে, কারণ সে যে পাপ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আর এর ফলে কায়নাজও দ্রুত বাড়ি ফিরে যেতে পারবে। কিন্তু কায়নাজ বলে সে চায় না সিদ্দিকের কথা কেউ জানুক, এতে পুরো পৃথিবীর সামনে তার বাচ্চা মেয়েটা লজ্জিত হবে। সে তা কোনোভাবেই চায় না। বেদান্ত তখন বলে সে নিশ্চয়তা দিচ্ছে স্যারের এতে কোনো সমস্যা হবে না। এরপরই আদালতে তাদেরকে ডাকা হয়। সরকারি উকিল বলে এটা খুবই সাধারণ জঙ্গিবাদের কেস। বেদান্ত বলে কায়নাজ এখনো জঙ্গি প্রমাণিত হয়নি, তাহলে তাকে জঙ্গি কেন বলছেন। তবে সরকারি উকিলের ধারণা সে যেহেতু পাকিস্তানি তাহলে জঙ্গি প্রমাণ হয়েই যাবে। সরকারি উকিল তাই বলতে থাকে এটার সাথে যেহেতু জাতীয় নিরাপত্তা সম্পর্কিত, তাই যাচাই বাছাইতে একটু দেরি হচ্ছে। বেদান্ত তখন বলে তার মক্কেলের সাথে অন্যায় হয়েছে, অনেক ভয়ানক অবিচার হয়েছে তার সাথে। বেদান্ত কাঠগড়ায় এরপর সিদ্দিককে ডেকে আনে আর তাকে জিজ্ঞেস করে সে কায়নাজকে কিভাবে চেনে। সিদ্দিক জানায় জেলখানায় থাকতে সে কায়নাজকে পছন্দ করে ফেলেছিল। সে তার বিভিন্ন কাজেও সাহায্য করেছে, তাকে নিজের বাড়ি থেকে খাবার এনেও খাইয়েছে, কাপড়ও এনে দিয়েছে। বিনিময়ে কায়নাজ তাকে ব্যবহার করার চেষ্টা করেছে। বেদান্ত এসব শুনে বলে বরং সিদ্দিকই তাকে ব্যবহার করেছে, তার সাথে বাজে আচরণ করেছে, কায়নাজ নয়। সিদ্দিক বলে সে নয়, বরং কায়নাজই তার সাথে অন্তরঙ্গ হতে চেয়েছিল। সে তখন কায়নাজকে নিয়ে খুব বাজে বাজে কথা বলতে থাকে। সিদ্দিক বলে কায়নাজের মতো মেয়েদের সাথে তো এমনটাই হওয়া উচিত। তো বেদান্তের কথা থেকে আমরা জানতে পারি সিদ্দিক কখনোই কায়নাজের চিঠি তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেনি, অথচ এই সহায়তার জন্যই কায়নাজ নীরবে সব সয়ে গেছে, সবকিছু সহ্য করেছে। এই সব কথা যখন বেদান্ত বলছিল তখন সিদ্দিক রাগের এক পর্যায়ে কায়নাজের উপরেই ঝাঁপিয়ে পড়ে। তখনই সিদ্দিককে গ্রেফতার করা হয়, কায়নাজের সাথে বাজে কাজ করার জন্য নয়, বরং আদালতের সম্মানহানি করার জন্য। এরপর তাকে ছোটখাটো শাস্তিও দেওয়া হয়। পরদিন ভারতের সব পেপার পত্রিকায় কায়নাজের ব্যাপারে খবর বের হয়। পরের শুনানিতে সরকারি উকিল কায়নাজকে এটা জিজ্ঞেস করে যে সে জেলে সিদ্দিকের ব্যাপারে কাউকে কিছু বলেনি কেন। সে তো বললেই পারত। কায়নাজ জানায় এক মহিলা পুলিশকে সে বলেছিল, কিন্তু সে তার কথায় পাত্তা দেয়নি, বরং বলেছে ঠিকমতো না চললে এরকম আরো অনেক সিদ্দিক এসে তাকে আছড়ে কামড়ে খেয়ে ফেলবে। এরপরেই তাকে অন্য জেলখানায় পাঠানো হয়। তো সেই জেলে পাঠানোর আগে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেই সে জানতে পারে যে সে গর্ভবতী। সরকারি উকিল তাকে জিজ্ঞেস করে তো সে কেন গর্ভপাত করায়নি। কায়নাজ বলে সে আসলে সবসময়ই মা হতে চেয়েছে, আর তার সাথে যে নৃশংসতা হয়েছে তাতে তার গর্ভের সন্তানের
পাকিস্তানের তো কোনো দোষ নেই, তাই সে বাচ্চাটিকে রেখে দেয়। বেদান্ত তখন বলতে থাকে তার সাথে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই, সে তো জীবনের উপর বিরক্ত হয়ে নিজেকে নিজে শেষ করে দিতে পানিতে ঝাঁপ দিয়েছিল। তখনই ভেসে ভেসে ভারতে এসে পড়ে। সেদিন সে একবারও বলেনি সে দেশে ফিরে যেতে চায়, বারবার বলছিল তাকে যেন নদীতে ফেলে দেওয়া হয়, সে মরে যেতে চায়। বেদান্তের কাছ থেকে এই সব কথা শুনে কায়নাজ তো বেশ অবাক হয়ে যায়। সে এটা ভাবতে থাকে যে সে যে এই কথাগুলো বলেছিল এসব তো সে বেদান্তকে জানায়নি, তাহলে বেদান্ত এসব কি করে জানলো? তো আসল ঘটনা হলো 8 বছর আগে যখন বেদান্ত আর তার সেনা সদস্য ভাই দুজন জঙ্গির লাশ দেখেছিল, সেখানে তারা কায়নাজকেও দেখতে পায়। কায়নাজ তখন অর্ধমৃত অবস্থায় ছিল। সে তখন বিড়বিড় করে বলছিল যে তাকে নদীতে ফেলে দিতে, সে মরতে চায়। তখন বেদান্ত বলে এরা সবাই সন্ত্রাসী, তাদের কাউকে যেন ছাড়া না হয়, প্রত্যেক পাকিস্তানি জঙ্গি। তার মাথায় তো তখন তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধী ঘুরছিল, তাই সে এইসব কথা বলে ফেলেছিল। আর এ কারণেই কায়নাজের আজ এই অবস্থা। সেই গিল্টি থেকেই সে কায়নাজকে সহায়তা করতে নেমে পড়েছে। কায়নাজেরও তখন সবকিছু মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় বেদান্ত বলছিল পাকিস্তানিদের উপর কখনোই যেন ভরসা না করা হয়, এরা সবাই সন্ত্রাসী। কিন্তু সবাই তো তেমন নয়, অনেকেই আছে কায়নাজের মতো এরকম নির্দোষ হয়েও ফেসে যায়। যাক, তো শুনানি শেষে বেদান্ত যখন কায়নাজের কাছে আসে তখন কায়নাজ কাঁদতে কাঁদতে বলে বেদান্তের জন্যই সবাই এখন তাকে সন্ত্রাসী ভাবে, তার জন্য সিদ্দিকের মতো পশু তার সাথে এমনটা করতে পেরেছে, তার জন্যই তার সন্তান এই পরিবেশে জন্ম নিয়েছে। কায়নাজ আরো বলে বেদান্ত কায়নাজকে সবসময় সত্য কথা বলতে বলে, অথচ নিজেই এত বড় সত্য চাপা দিয়ে রেখেছে। সেই কেস মানবিকতার জন্য নেয়নি, বরং নিজের মনের ভেতরে থাকা অপরাধবোধ কমানোর জন্যই সেই কেসটা নিয়েছে। বেদান্তকে দেখেই তো কায়নাজের ঘৃণা হচ্ছে, তার দিকে তার তাকাতেও ইচ্ছা করছে না। এই বলেই সে উঠে চলে যায়। আবারও আদালতের কার্যক্রম শুরু হয়। বেদান্ত তখন ক্লোজিং আর্গুমেন্ট দিতে আসে। সরকারি উকিল বলে সে কায়নাজের স্টেটমেন্ট এখনো কেন নেয়নি। বেদান্ত তখন বলে কায়নাজ স্টেটমেন্ট দিতে চায় না। বিচারক তখন অবাক হয়ে যায় আর বলতে থাকে কায়নাজ স্টেটমেন্ট দিলে তার কেসের জন্য ভালো হবে, সেটা কি সে জানে না? বেদান্ত বলে সে জানে, তবুও সে কোনো স্টেটমেন্ট দিতে চায় না। সরকারি উকিল তখন তার ক্লোজিং স্টেটমেন্টে বলে কায়নাজকে জেলেই থাকতে দেওয়া উচিত, সে একজন জঙ্গি, তার আর তার মেয়ের নিষ্পাপ চেহারা দেখে মন ভোলার কিছুই নেই। এরকম অনেক নিষ্পাপ মানুষ এদের জন্যই মারা গেছে। কায়নাজ পাকিস্তান থেকে এখানে এসেছে শুধুমাত্র এখানের মানুষকে মারার জন্য। তাকে ছেড়ে দেওয়ার পর যদি সে কোনো জঙ্গি হামলায় জড়িত থাকে তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এরপর বেদান্ত আসে তার ক্লোজিং স্টেটমেন্ট দেওয়ার জন্য। সে বলে সব নিষ্পাপ দেখতে মানুষ নিষ্পাপ না, সে জানে তার ভাইকেও জঙ্গিরা মেরে ফেলেছে। তার তখন ইচ্ছে করেছে সব পাকিস্তানিকে মেরে ফেলতে, তার মন ঘৃণায় ভরে গিয়েছিল। কিন্তু সে চায় না ভবিষ্যৎ প্রজন্মের ভেতরে এই ঘৃণা থাকুক, স্যারের মতো বাচ্চারা ঘৃণা নিয়ে বেড়ে উঠুক। এই বলেই সে তার বক্তব্য শেষ করে। তো এই সব কিছু দেখে শুনে বিচারক এবার বলে কায়নাজের সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে, সে তার শাস্তি ভোগ করে ফেলেছে। এরপরও তাকে জেলে রাখাটা মানবাধিকারের বিরুদ্ধে। সরকারি উকিল এমন প্রমাণ দিতে পারেনি যাতে তাকে ভবিষ্যতের জঙ্গি বলে চিহ্নিত করা যায়। এ কারণেই তাকে জামিন দেয়া হয়। আদালতের এই সিদ্ধান্তে তো বেদান্ত অনেক বেশি খুশি হয়ে যায় যে অবশেষে সে কায়নাজকে তার প্রাপ্য সম্মানটা দিতে পারবে। এরপর পুলিশকেও নির্দেশ দেওয়া হয় যে পুলিশ যেন দ্রুতই মা মেয়েকে তাদের দেশে পাঠানোর সুবন্দোবস্ত করে। আদালত থেকে বের হয়ে আসার পর বেদান্ত কায়নাজকে থামায় আর তাকে অভিনন্দন জানায়। কায়নাজ বলে সে তার ভাইয়ের কথা জানতো না। বেদান্ত তখন বলে যেদিন আর্মিরা তাকে পায় সেদিন আর্মিরা দুজন জঙ্গিকে গুলি করে মারে, তাদের একজনকে সে নিজেই কিছুদিন আগে জেল থেকে ছাড়িয়ে এনেছিল, আর সেই লোকই তার ভাইকে মেরেছে। এ কারণেই সে সেদিন ওরকম কথা বলেছিল। কায়নাজও তখন বুঝতে পারে বেদান্তের অবস্থা, তবে তাও সে তাকে বলে সে তার অনেক উপকার করেছে, তবু হয়তো কখনো সে বেদান্তকে মাফ করতে পারবে না। বেদান্ত বলে সে তার কোনো উপকারই করেনি, তার যা করার তাই করেছে, আর সে তার ক্ষমা চায় না। কায়নাজ তার মেয়েকে নিয়ে তখন তৈরি হয়ে যায় দেশে ফেরার জন্য। মা মেয়ে দুজন তো অনেক বেশি খুশি। লোকাল গার্ডিয়ান হিসেবে বেদান্ত তাদের সাথে নিয়ে বর্ডারে পৌঁছে দেয়, কাগজপত্র সব বর্ডারের পুলিশের কাছে দিয়ে দেয়। তো তারা যখন পাকিস্তানের প্রান্তে আসে তখনই পাকিস্তান বর্ডার পুলিশ জানায় তাদের লিস্টে শুধু কায়নাজের নাম আছে, তার মেয়ে সাহেরের নাম নেই, তাই পাকিস্তানে শুধু কায়নাজই প্রবেশ করতে পারবে, সাহের পারবে না। এই কথা শুনে তো কায়নাজ এবার হতভম্ব হয়ে যায়। সে বলে নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, এটা তো আমারই মেয়ে, তাহলে আমি কেন নিয়ে যেতে পারবো না? পুলিশ তখন বলে কোনো ভুল হচ্ছে না, তার মেয়ের জন্ম ভারতে হয়েছে, তাই সে একজন ভারতীয়,
তার মেয়ের পিতাও ভারতীয়, তাই সে পাকিস্তান যেতে পারবে না। কিন্তু কায়নাজ পাকিস্তান যেতে চাইলে একাই যাবে, আর যদি সে তার মেয়ের সাথে থাকতে চায় তাহলে তাকে ভারতেই থেকে যেতে হবে। বেদান্ত তখন এগিয়ে এসে সবকিছু শোনে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। বাধ্য হয়ে তাদের ফিরিয়ে নিয়ে যায়। কায়নাজ শুরু থেকেই কারাগারে ছিল। এর বাইরে তার ভারতে থাকার মতো কোনো জায়গাই নেই। সে কোথায় যাবে, কি করবে সেটা নিয়েই চিন্তা করতে থাকে। বেদান্ত তখন তাদের সাথে করে নিজের বাড়িতে নিয়ে যায়, কিন্তু বেদান্তের বাবা তার সাথে কায়নাজ আর সাহেরকে দেখে অনেক রেগে যায়। বেদান্ত বলে সে তাদেরকে এক রাতের জন্যই এনেছে, কিন্তু বেদান্তের বাবা বলে সে তার শত্রুদের তার বাড়িতে কখনোই রাখবে না, আর বেদান্ত এরকম কিছু করলে তার বাবা তার মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। বেদান্ত তখন আর কি করবে, তখন সে বাধ্য হয়ে কায়নাজদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কায়নাজকে সে বলে তার বাড়িতে কিছু সমস্যা আছে, তাই তাদেরকে অন্য কোথাও যেতে হবে। তো সেখান থেকে যাওয়ার সময় কায়নাজ এক ঝলক বারান্দায় দাঁড়ানো বেদান্তের মাকে দেখতে পায়। এরপরে বেদান্ত কায়নাজকে ছোট্ট একটা বাড়িতে নিয়ে ওঠায়। বাড়িটি ছোট হলেও মা মেয়ের জন্য একদম যথেষ্ট। তারা তো তখন খুশি মনে বাড়ির ছাদে যায়। এখানে এসেই তো তাদের মনটা ভরে যায়। এতদিন পর তারা মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারছে। এই বাড়ির আশেপাশে বরফে ঘেরা পাহাড়, চারিদিকটা বেশ সুন্দর। কায়নাজ তো এই প্রথম তার মেয়েকে নিয়ে সংসার করছে। সে অনেক বেশি খুশি ছিল। সেদিন ভোরবেলায় কলিং বেলের শব্দে সাহেরের ঘুম ভেঙে যায়। বেচারি মনে করে এটা হয়তো নাস্তা খাওয়ার ঘন্টা। আসলে জেলখানায় তো ছিল সে, আর সেখানে নাস্তা খাওয়ার জন্য প্রতিদিন ঘন্টা বাজতো, আর সেই সময় না পৌঁছালে নাস্তা পাওয়া যেত না। তাই সেই অভ্যাস তার এখনো রয়ে গেছে। তাই তো সে কলিং বেলের আওয়াজকে ঘন্টার আওয়াজ মনে করে। তখনই কায়নাজ তাকে শান্ত করে আর বলে এখন থেকে আর তার ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে না। সে যখন ইচ্ছা ঘুম থেকে উঠতে পারবে, আর যখন ইচ্ছা তার খাওয়া দাওয়াও করতে পারবে। যাক, তো তখন দেখা যায় বেদান্ত তাদের জন্য খাবার দাবার নিয়ে এসেছে। এমন সব খাবার যা জেলে বেড়ে ওঠা সাহের চেনেই না। এর সাথে সাহেরের জন্য উপহারও ছিল। তার সাথে তার কাছে আছে কায়নাজের জন্য উপহার। তা হলো সেদিনের পত্রিকা। আর সেই পত্রিকায় লেখা আছে যে প্রথমবারের মতো ভারত পাকিস্তানে বাস সার্ভিস চালু হয়েছে। আগামী শুক্রবারে 26 জন লাহোর থেকে অমৃতসর আসবে, এবং এর বিনিময়ে পরের মঙ্গলবার ভারত থেকে পাকিস্তানে আরো কিছু মানুষ যাবে। এই বাসে তারা সহজেই যেতে পারে। এখন আর সম্পর্ক আগের মতো নেই, সবকিছুর উন্নতি হচ্ছে। এই খবর জানতে পেরে তো তারা সাথে সাথে চলে যায় এই ব্যাপারে খোঁজ নিতে। তারা এসেছিল স্থানীয় পাকিস্তানি হাই কমিশনের অফিসে। সেখানকার কর্মকর্তা বলে পাকিস্তান সাহেরকে গ্রহণ করতে চাচ্ছে না। এতে তাদের কোনো দোষ নেই, কারণ এই বাচ্চাটির বাবা তো ভারতীয়, কাজে বাচ্চাটিও ভারতীয়। বেদান্ত তখন বলে বাবা যাই হোক না কেন, বাবার সাথে তার কোনো সম্পর্ক নেই। কোর্ট বলে দিয়েছে যে সাহেরের একমাত্র অভিভাবক হলো তার মা। তবুও হাই কমিশন জানায় তারা এই ব্যাপারে সাহায্য করতে পারবে না। কায়নাজ তো তখন বেশ ভেঙে পড়ে। সে বুঝতে পারছে না তার বাড়ি যাওয়ার পথে কেন এত বাধা আসছে। বেদান্ত তখন বলে একটা বাধা আসলে তারা অন্য পথে চেষ্টা করবে। এখনো ভেঙে পড়ার মতো কিছুই হয়নি। এরপরই বেদান্ত তার পুরনো নিউজ চ্যানেলের অফিসে যায় নতুন করে সেখানে জয়েন করতে। যেহেতু সে কেস জিতে গিয়েছে, তাই সে আবারও আগের চাকরিতে ফিরতে পারে। তার সিনিয়র জানায় তাদের বসরা তাকে নিয়ে সন্তুষ্ট নয়, তবুও সে ভালো সাংবাদিক, তাই তাকে আর একটা সুযোগ দেওয়া হয়েছে। তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তো চাকরিতে ফিরে গিয়েই বেদান্ত যে নতুন টপিক নিয়ে নিউজ করে তা হলো ভারতের জেলে থাকা পাকিস্তানি। অনেক পাকিস্তানি ভুলক্রমে বর্ডার ক্রস করে ভারতের জেলে চলে এসেছে আর অন্যায়ভাবে জেল খাটছে। তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও তাদের পাকিস্তান সরকার ফিরিয়ে নিচ্ছে না। প্রশাসন বলে তাদের ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে, তবে দিন শেষে মানুষগুলো জেলেই পচে মরছে। 6 বছরের সাজাপ্রাপ্ত মানুষ 21 বছর ধরে জেলে পড়ে আছে। কারো তো এসব নিয়ে কোনো হুঁশই নেই। এরই মাঝে একদিন গিয়ে কায়নাজ তার দেশে তার মায়ের কাছে ফোন করে। তার মা তো মেয়ের কণ্ঠ শুনে আবেগে উচ্ছ্বসিত হয়ে যায়। এত বছর পর তারা তাদের মেয়ের কণ্ঠ শুনতে পেরেছে। তারা তো ভেবেছিল তাদের মেয়ে হয়তো আর বেঁচে নেই। কায়নাজ তখন জানতে পারে তার বাবা তার অপেক্ষা করতে করতেই মারা গেছে। এটা শুনে সে অনেক কষ্ট পায়, কিন্তু এখন তো তার বাবার জন্য দোয়া করা ছাড়া আর কোনোই উপায় নেই। এরপর সে তার মায়ের সাথে অনেক কথা বলে। তার ভাইয়ের সাথেও তার কথা হয়। তারা সবাই আজ অনেক খুশি ছিল। এরপরই কায়নাজ তাদের ওয়াদা করে যে সে দ্রুতই ফিরে আসবে, তারা যেন চিন্তা না করে। এরপরই সে নিজের মতো করে তার সাহেরকে নিয়ে সময় কাটাতে থাকে। তার ছোট্ট ঘরটি গোছায়, মেয়েকে নিয়ে রান্নাও করে। বেশ ভালোই সময় কাটছিল তাদের। আর ধীরে ধীরে বেদান্তের সাথেও তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বেদান্ত প্রায়ই তাদের কাছে আসে, তাদের নানান কাজে সাহায্য করে, কায়নাজের রান্না করা খাবারও খায়।
আর ছোট্ট সেহেরও তাকে বেশ পছন্দ করে। তো বেদান্ত তাদেরকে সময় দেওয়ার পাশাপাশি একই সাথে তাদেরকে পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। একদিন পাকিস্তান এম্বাসিতে গেলে তারা জানায় যে তারা কিছুই করতে পারবে না। বেদান্ত তাদেরকে বারবার অনুরোধ করে যাতে তারা কায়নাজ আর তার মেয়েকে পাকিস্তানে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। বেদান্তের মতে ভারত পাকিস্তান যে বাস সার্ভিস, এই বাসে করেই তাদের যাওয়া উচিত। এই বাস সার্ভিস তৈরি হয়েছে যেন ভারত ও পাকিস্তানের আটকে থাকা মানুষেরা তাদের নিজেদের দেশে ফিরতে পারে। তাহলে এই মা মেয়ে কেন ফিরতে পারবে না? তখন কর্মকর্তা তাকে জানায় সে একটা চেষ্টা করতে পারে। আজ রাতে একটা অনুষ্ঠান আছে যেখানে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি বেশ কিছু অতিথিকে নিমন্ত্রণ করেছে। সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াসিম সাহেবও থাকবে। সে তার সাথে তাদের কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তার সাথে কথা বলে তাদের কিছু হলেও হতে পারে। বেদান্ত সেই অনুষ্ঠানে গিয়ে পৌঁছায় আর ওয়াসিম সাহেবকে সবকিছু খুলে বলে। এই সবকিছু শুনে ওয়াসিম সাহেব বলে সে চেষ্টা করবে সে পাকিস্তানে পৌঁছানোর পর কিছু একটা করার। এমন সময় কায়নাজ এগিয়ে আসে আর বলে সে এখন কেন কিছু করতে পারবে না। সে নিজেই তার বক্তৃতায় বলেছে ভারত পাকিস্তান ভাই ভাই, তবে ভারত থেকে কেন সে পাকিস্তানে যাওয়ার কার্যক্রম এখন শুরু করতে পারবে না। পররাষ্ট্রমন্ত্রী নিজেই যখন পাকিস্তান যাবে তখন সাথে করে তো তাদেরকেও নিয়ে যেতে পারে। ওয়াসিম তখন বলে এভাবে সম্ভব না, তাকে কিছু প্রোটোকল মেনে চলতে হয়। কায়নাজ বলতে থাকে এসব নিয়মের বেড়া জালে সে আর তার মেয়ে এত বছর ধরে আটকে আছে, আর কত তাদের অপেক্ষা করতে হবে। ওয়াসিম তখন বিরক্ত হয়ে বলে এরা কারা আর এরা কোত্থেকে এসেছে? এই বলেই সে সেখান থেকে চলে যায়। পেছন থেকে কায়নাজ চেঁচিয়ে বলে মানুষ ঠিকই বলে, পাকিস্তানিরা নিজেদের লোককেই সাহায্য করতে জানে না, তারা নিজেদের ভাইয়ের খেয়ালই রাখে না। হোটেলে ফিরে বেদান্ত কায়নাজের অনেক প্রশংসা করে আর বলে সে আজ মন্ত্রী ওয়াসিমকে ভালো মতোই কথা শুনিয়েছে, তার তো বেশ সাহস আছে। কায়নাজ বলতে থাকে এসব করে কোনো লাভ নেই, তার কথা শোনার তার কথা রাখার এখানে কেউ নেই। এমনকি বেদান্ত নিজেও তাকে সাহায্য করতো না, কারণ সে পাকিস্তানি। এখন তো সে না পারতে তাকে সাহায্য করেছে তার নিজের মনের বোঝা হালকা করার জন্য, মানবিকতা থেকে নয়। এবার তো বেদান্ত রেগে যায়। সে বলে সে তার সব কাজ ফেলে দিনরাত এক করে দিচ্ছে যাতে করে কায়নাজ আর তার মেয়ে বাড়ি ফিরে যেতে পারে, আর তার কাছে মনে হচ্ছে সে শুধুমাত্র নিজের বোঝা হালকা করার জন্য এসব করছে। কায়নাজ তখন তার কথার জবাবে কিছুই বলতে পারে না। তার আগেই সাহের চেঁচিয়ে বলে টিভিতে তার মাকে দেখাচ্ছে, দেখা যায় আজ ওয়াসিম আর কায়নাজের কথাবার্তা পুরোটাই সব টিভি চ্যানেলে দেখানো হচ্ছে। ওই অনুষ্ঠান রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ায় অনেক টিভি চ্যানেল ছিল সেই মুহূর্তে। এটা দেখে তো কায়নাজের মনে এবার আশার আলো জাগে যে এর মাধ্যমে হলেও কিছু তো হতে পারে। বেদান্ত তখন কায়নাজের সাথেই ছিল। তখন তার কাছে খবর আসে তার বাবা ভীষণ অসুস্থ, হাসপাতালে ভর্তি। কায়নাজ তাকে বলে সে যেন দ্রুত হাসপাতালে চলে যায়, এখানে সে সামলে নিবে। বেদান্ত তখন ছুটে তার বাবার কাছে চলে যায়। বেদান্তের বাবার জ্ঞান ফিরলে সে বেদান্তের কথা জিজ্ঞেস করে। বেদান্তের মা জানায় সে আছে। তখন তার বাবা বলে সে নিশ্চয়ই বড় বড় সমস্যা নিয়ে আছে, বাবার অসুস্থতার মতো ছোটখাটো বিষয়ে খোঁজ নেওয়ার সময় তো তার নেই। এবার তো বেদান্তের মা বেশ রেগে যায়। সে বলে বেদান্তের বাবা সব সময় বেদান্তকে তার বড় ছেলের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করেছে, অথচ তার ছেলের কোনো দোষই নেই। বেদান্ত তার ভাইয়ের জায়গা নিতে নিতে ক্লান্ত, নিজেকে সে সর্বদা অপরাধী ভাবে আর ছোট হয়ে থাকে। এরকম হলে বেদান্ত বেশি দিন বাঁচবে না। সে এক ছেলেকে হারিয়েছে, আর এক ছেলেকে হারাতে চায় না। এসব বলে বেদান্তের মা কান্নায় ভেঙে পড়ে। সে আরো বলে সে যেন বেদান্তকে ডেকে বলে যে তার কোনো দোষ নেই। বেদান্তের বাবাও তখন বুঝতে পারে আর তার স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরই বেদান্ত আসে তার বাবাকে দেখতে। সে দেখে তার বাবা তো ঘুমিয়ে আছে, তাই সে তার বাবার ঘুম ভাঙায় না, চুপচাপ মাথায় হাত বুলিয়ে দেয়। দুজনের মাঝে থাকা বরফের দেয়াল ধীরে ধীরে ভাঙতে শুরু করে। বেদান্তের বাবা কিছুটা সুস্থ হলে বেদান্ত তাকে বাড়ি নিয়ে আসে। সে সারাটা সময় তার বাবাকে নিয়ে ব্যস্ত থাকে আর বেদান্তের অবর্তমানে রফিক, কায়নাজ ও সেহেরের খেয়াল রাখে। একদিন বাড়ি ফিরে বেদান্ত দেখতে পায় যে তার বাড়ির বসার ঘরে বসে আছে সেহের আর তার মা। বেদান্তের মাই আসলে তাদের দুজনকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল। এটা দেখে তো বেদান্ত বেশ খুশি হয়। তো এরপরই সবাই মিলে খাবার টেবিলে বসে। কায়নাজ তখন বেদান্তের মাকে ধন্যবাদ জানায়, কারণ সেহের কখনোই কারো বাড়িতে খেতে যায়নি। তার মেয়েকে এমন অভিজ্ঞতা দেওয়ার জন্য কায়নাজ অনেক কৃতজ্ঞ। বেদান্তের বাবাও এই প্রথমবার কায়নাজের সাথে কথা বলে ওঠে। সে কায়নাজকে বলে সে আসলে তাকে অনেক বেশি ঘৃণা করত। একজন বাবা হয়ে নিজের শক্ত সমর্থ ছেলেকে বিদায় জানানো অনেক কঠিন কাজ। তার ছেলের সাথে তার আত্মাও মরে গিয়েছিল। সে পুলিশ কমিশনার ছিল, যার অনেক ক্ষমতা ছিল, কিন্তু শোক সওয়ার ক্ষমতা তার ছিল না। ছেলের মৃত্যুর সাথে সে নিজেকে সামলে নিতে পারেনি। সে সবসময় নিজের স্বার্থ, নিজের আবেগ অনুভূতি নিয়ে ভেবেছে।
হয়েছে, অন্যকে নিয়ে ভাবেনি। কিন্তু এই পুরো সময় তার ছেলে বেদান্ত নিঃস্বার্থভাবে তার পাশে ছিল। সব বাবাই তো চায় তার ছেলে তার মতো হোক, কিন্তু সে অনেক বেশি খুশি যে তার ছেলে বেদান্ত তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। বেদান্ত এই সব কিছু শুনে অনেক বেশি অবাক হয়ে যায় যে তার বাবা তাকে নিয়ে এই কথা বলছে। বেদান্তের বাবা তখন কায়নাসকে সরি বলে, কারণ সে এতদিন খামোখাই তার জন্য তার মনে এত ঘৃণা পুষে রেখেছিল। কায়নাস তখন বলে, আপনার সরি বলার কিছু নেই, আর আপনার ছেলেরা তো আপনারই ছায়া, আপনার থেকে আলাদা কিছুই না। বেদান্ত আপনার মতোই ভালো মানুষ হয়েছে। তো এরপরে দেখা যায় এখানের পরিস্থিতি একেবারে হালকা হয়ে যায়, সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এরপরই দেখা যায় কায়নাজ আর বেদান্তের মা কায়নাজের তৈরি করা ফিরনি আনতে রান্নাঘরে চলে যায়। বেদান্ত তখন সাবধানে নিজের চোখটা মুছে বাবার ওষুধ আনতে যায়। আসলে সে আজ বাবার এই কথা শুনে একেবারে ইমোশনাল হয়ে গিয়েছিল। তো সেই সময় বেদান্তের বাবা বেদান্তের হাত ধরে নিজের পাশে বসায়। এরপর সে বলে সে সবসময় বেদান্তের সাথে অন্যায় করেছে, এত রাগ, এত ঘৃণা, এত কিছুর পরও বেদান্ত কিছুই করেনি, সবসময় চুপচাপ সবকিছু সয়ে গেছে। তার বড় ছেলে মারা যাওয়ার পর তার সবসময় এটা অনুভব হতো যে তার হৃদয়ের একটা অংশ খালি হয়ে গেছে। সে কখনোই বুঝতে পারেনি তার ছোট ছেলে বেদান্ত কখন কোন ফাঁকে সেই খালি অংশটা ভরিয়ে দিয়েছে। বেদান্ত তখন তার বাবাকে বলে সে যেন আর এসব পুরনো কথা না বলে। এরপরই সে তাকে জড়িয়ে ধরে। বাবা ছেলের সব দূরত্ব আজ মিটে যায়। এতদিনের পুরনো মন কষাকষি বিভেদ সব আজ মিটল। বাবা ছেলে আবারও এক হলো, একে অপরকে বুকে টেনে নিল। কায়নাজও এসব দেখে খুব খুশি হয়। এরপরই সে খুশি মনে বাড়ি ফিরে যেতে নেয়। বেদান্ত তখন খুশি মনে তাকে নামিয়ে দিতে যায়। তো বাড়ি ফেরার পরই দেখা যায় কায়নাজের নামে একটা চিঠি এসেছে। চিঠিটি এসেছে পাকিস্তানি অ্যাম্বাসি থেকে। সেখানে লেখা আছে কায়নাজ এখন তার মেয়ে সহ তার দেশ পাকিস্তানে ফিরে যেতে পারে। এত বড় একটা খুশির খবরেও বেদান্তকে খুশি দেখায় না। এতদিন তারা যে জন্য অপেক্ষা করেছিল তা আজ পূরণ হয়েছে, কিন্তু তারপরও বেদান্তের মন খারাপ। সে চুপচাপ ছাদে গিয়ে বসে থাকে। তার চেয়ে বড় ব্যাপার কায়নাজের মনেও বাড়ি ফেরার কোনো আনন্দ নেই। সেও ছাদে গিয়ে বেদান্তের পাশে বসে। দুজন অনেকক্ষণ চুপচাপ বসে থাকে, তবে তাদের নিঃশব্দতাই যেন তাদের মধ্যে যোগাযোগের উপায়। এক সময় কায়নাজ বেদান্তের কাঁধে মাথা রাখে। বেদান্ত তখন ধীরে ধীরে বলে ওঠে কায়নাজকে দেয়া ওয়াদা সে রাখতে পেরেছে, তার বাড়ি ফেরা নিশ্চিত করেছে। কায়নাজ তখন বলে এখন কি হবে? বেদান্ত বলে তাই হবে যা কায়নাজ চেয়েছিল। সে তার নিজের দেশে ফিরে যাবে, নিজের গ্রামে, নিজের পরিবারের কাছে ফিরে যাবে। কায়নাজ তখন ইতস্তত করে জিজ্ঞেস করে সে কি এখানে থাকতে পারে না? বেদান্ত এই কথা শুনে বলে সে তো খুব করে চায় যে কায়নাজ এখানে থাকুক, তবে তা তো সম্ভব না। সে এখানে থাকতে পারবে না, এটা তার দেশ নয়, তার দেশ পাকিস্তান। কায়নাজ এবার নিজের গলার তাবিজ খুলে বেদান্তের হাতে দেয় আর বলে এই তাবিজ তার বাবার দেয়া, তার কাছে তো বেদান্তকে দেওয়ার মতো কিছুই নেই, তাই এটাই না হয় থাকুক কায়নাজের স্মৃতি হিসেবে। অর্থাৎ বোঝাই যায় তারা দুজন এতদিন একসাথে থাকতে থাকতে একে অপরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু তাদেরকে যে আলাদা হতেই হবে। পরদিন ভোরবেলাতেই বেদান্ত কায়নাজ আর সাহেরকে নিয়ে ভারত পাকিস্তানের বর্ডারে পৌঁছে যায়। সেখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে। তাদের হাতে কায়নাজ সাহেরের পোস্টার। সাহেরকে আর তার মাকে তার মায়ের দেশে পৌঁছে দেওয়ার দাবি যেন একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। তারা সবাই এই মা মেয়েকে বিদায় জানানোর জন্য এসেছে অসংখ্য মিডিয়ার লোক। সবার কাছে এই খবর পৌঁছে দিতে যে ছোট সাহের তার মায়ের সাথে দেশে ফিরে যাচ্ছে। এর মধ্য দিয়ে সবাইকে সালাম জানিয়ে নিজের দেশের দিকে এগোতে থাকে কায়নাজ। সবাই তো করতালির মাধ্যমে তাদেরকে বিদায় জানায়। বেদান্ত তখন ছোট্ট সাহেরকে আদর করে আর বলে সে যেন সবসময় মনে রাখে পাকিস্তান যেমন তার মায়ের দেশ, এই ভারত তার দেশ, আর সবসময় তার দেশই থাকবে। তার জন্য ভারতের দোয়ার আজীবন খোলা থাকবে। সাহের তখন জিজ্ঞেস করে তার বেদান্তের কথা মনে পড়লে সে কি করবে? বেদান্ত বলে তাদের দুজনের কথা মনে পড়লে তারা আকাশের দিকে তাকাবে, আর সেখানে কোনো ঘুড়ি দেখতে পেলে সে ঘুড়ির সাথে কথা বলবে, যেন তারা একে অপরের সাথেই কথা বলছে। এরপরই তারা একে অপরকে বিদায় জানায়। বেদান্ত তখন জরুরি কাগজপত্র বর্ডার গার্ডদের দেখিয়ে এনওসি নিয়ে নেয়। এরপরই কায়নাজ বর্ডারের দিকে এগিয়ে যায়। গেট পার হয়ে পৌঁছে যায় নিজের পবিত্র ভূমি পাকিস্তানে। সে বেদান্তের জন্য একটা চিঠিও রেখে যায়। চিঠিতে সে লেখে মানুষ সবসময় নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য একত্র হওয়ার জন্য যুদ্ধ করে, আর তাদের যুদ্ধ ছিল ভালোবাসার মানুষের থেকে আলাদা হওয়ার। এই যুদ্ধে দুজনে জিততে পেরেছে ঠিকই, কিন্তু বিনিময়ে পেয়েছে একরাশ দুঃখ আর চোখের পানি। কায়নাজ আরো লেখে প্রতি রাতে সে তাকে ভালোবাসা পাঠাবে। সে হাওয়ায় বেঁধে যে হাওয়া তার পাশে বয়ে যাবে। কায়নাজকে ছুঁয়ে যাওয়া হাওয়া বেদান্তকেও ছুঁয়ে দিবে। এই সব কিছু পড়ে বেদান্ত কান্নায় ভেঙে পড়ে। ওদিকে কায়নাজ সব চড়াই উতরাই পার হয়ে তার গ্রামে পৌঁছে যায়।
তার মা তো তাকে দেখে হতভম্ব হয়ে যায়। এত বছর পর মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আজ তাদের আবেগের বাঁধ ভেঙে যায়, আর নিজের দেশে নিজের জায়গায় এত বছর পর বুক ভরে নিঃশ্বাস নেয় কায়নাজ। এরপরই আমাদের বলা হয় সত্যিকারের কায়নাজ আর সাহের 2006 সালে নিজের বাড়িতে ফিরে যায়। এছাড়াও বলা হয় ভারত ও পাকিস্তান 2019 সালে নিজেদের মধ্যে একটা তালিকা আদান প্রদান করেছে, যার হিসেবে অসংখ্য সাধারণ ভারতীয় পাকিস্তানের কারাগারে বন্দী। একইভাবে অসংখ্য পাকিস্তানি ভারতেও বন্দী আছে। তাদের সবাইকেই হয়তো ধীরে ধীরে নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। যাক, তো এই তথ্য দিয়েই এই গল্পটা এখানেই শেষ করা হয়। এই তো ছিল কায়নাজের জীবনের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।